মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব। রাজনীতির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। শ্রদ্ধা ও দিনভর নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করবে বিএনপি। কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দিবেন ফ্যামিলি কার্ড বিতরণ সহ একাধিক কর্মসূচিতে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচন, সংখ্যাগরিষ্ঠতা এগিয়ে বিএনপি প্রার্থী। গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটে লড়ার দাবি ১১ দলের। সামিট এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু, দ্রুত পূর্ণ সক্ষমতায় ফেরার আশা। বড়পুকুরিয়ায় একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ। সাত 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। সুনামি সতর্কতা জারি, নাগরিকদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। স্বাগত স্টার নিউজে, সাথে আছে আমি ফারিহা সাজনী। দেখছিলেন সংবাদ শিরোনাম। সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেও দেশ ও জনগণের স্বার্থে যিনি ছিলেন আপসহীন, লাল সবুজের বাংলাদেশই ছিল যার একমাত্র ঠিকানা। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জেল জুলুম, হামলা মামলা সব বাধা পেরিয়ে জাতীয়তাবাদী আদর্শে অনড় থাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। মহিয়সী এই রাজনীতিবিদের মহাকাব্যিক জীবনের কিছুটা তুলে ধরেছেন সিফাত শাহরিয়ার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এক রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া। রাজপথে মিছিলে কখনো নত হয়নি যার চোখের দৃষ্টি। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণের স্বার্থে যিনি ছিলেন অকুতোভয়ী এক যোদ্ধা। বিদেশ নয়, মাতৃভূমি যার জীবনের শেষ ও একমাত্র ঠিকানা, তিনিই খালেদা জিয়া। দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব। গৃহিণী থেকে রাজনীতির মঞ্চে বেগম জিয়ার উত্থান যেমনি মহাকাব্যিক, ঠিক তেমনি অনুপ্রেরণাদায়ক। এই দেশেই আমার জন্মস্থান। তবে তার রাজনীতির শুরুটা ছিল আকস্মিক ও বেদনা ভরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যার পর জাতীয়তাবাদী রাজনীতির হাল ধরেন বেগম খালেদা জিয়া। ১৯৮১-তে প্রাথমিক সদস্যপদ নেয়ার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত হলেও ১৯৮৪-তে দলীয় চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তরুণ বয়সে স্বামীহারা গৃহিণী খালেদা তখন হয়ে ওঠেন দলের কাণ্ডারি। দলের মধ্যে ভাঙন ও বাইরের ষড়যন্ত্র সামলেছেন কাঁচা হাতে। নির্বাচিত হন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। ৮৬ নির্বাচনে সবাই যখন সামরিক শাসকের সঙ্গে আতাত করতে নির্বাচনে যায়, তখনও দেশ ও জনগণের প্রশ্নে সেই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন খালেদা জিয়া। আর এভাবে রাজনীতিতে তিনি হয়ে ওঠেন আপসহীন নেত্রী। শুধু তাই নয়, ৯০-এর উত্তাল সামরিক শাসন বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন বেগম জিয়া। ৯১-তে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করে বাংলাদেশ, আর তিনি হন দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। তবে জনপ্রিয়তাই যেন কাল হয়ে ওঠে খালেদা জিয়ার জন্য। ১/১১ সামরিক শাসনে ফের শুরু বিএনপি বিরোধী ষড়যন্ত্র। -2 ফর্মুলায় চলে বিরাজনীতিকরণের চেষ্টা, কিন্তু বাদ দেয়া গেল না গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেত্রী খালেদাকে। অমিত সাহসী এই নেত্রীকে কাবু করতে তুলে নিয়ে যাওয়া হয় বড় সন্তান তারেক রহমানকে। দেয়া হয় একের পর এক মিথ্যা মামলা। উপযুক্ত চিকিৎসার অভাবে না ফেরার দেশে পাড়ি দেন নারী ছেড়া ধন আরাফাত রহমান কোকো। এত কিছুর পরও নিজের আদর্শ ও দেশের স্বার্থ কোনো কিছু থেকেই টলানো যায়নি খালেদা জিয়াকে। তবে গণতন্ত্র জনগণের স্বার্থে কখনো কখনো আলোচনার টেবিলেও বসতে হয়েছে খালেদা জিয়াকে, কারণ রাজনীতি তার কাছে ছিল সংঘাতের নয়, জনগণের অধিকার আদায়ের। মধ্য আগস্টে জলপাইগুড়িতে অতি সাধারণ ঘরে জন্ম নেয়া পুতুলের অসাধারণ জীবনী হতে পারে দেশের প্রতিটি নবীন রাজনীতিকের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত, যার উদাহরণ মহিয়সী এই নারীর
অবিস্মরণীয় শেষ বিদায়। তবে জীবনের ওপারে গিয়েও এখনো তিনি জীবিত মিছিলে, স্লোগানে ও আলোচনার টেবিলে। গণতন্ত্রকামী মানুষের শক্তি ও সাহস হয়ে দেশের রাজনীতিতে খালেদা জিয়া টিকে থাকবেন যুগ থেকে যুগান্তরে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। একসময় যে দিনটিতে উৎসবের রঙে রঙিন হতো নেতাকর্মীদের মন, এবার সে দিনটি ঘিরে নেই তেমন উচ্ছ্বাস, নেই আনন্দ মিছিল, আছে শুধু শূন্যতা ও বিষাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর প্রথম জন্মদিন আজ, আর তাই মহান সৃষ্টিকর্তার কাছে প্রিয় নেত্রীর জন্য দোয়া আর স্মরণসভার মধ্যেই চলে শ্রদ্ধা জানবার আনুষ্ঠানিকতা। পুকুর পাড়ের নিম গাছ, শান বাঁধানো পুকুরঘাট, স্মৃতি জড়ানো চেয়ার টেবিল, পৈতৃক বাড়িতে সবই আছে, নেই শুধু তিনি যার স্মৃতি আঁকড়ে সাজানো এত আয়োজন, নাম যার পুতুল। বছরখানেক আগেও ফেনীর ফুলগাজীতে এই দিনটির স্মরণে লেগে থাকত নানা অনুষ্ঠান আর উৎসবের রং। সেই বাড়িতে এখন শুধুই নীরবতা। মৃত্যুর পর প্রথম জন্মদিন ঘিরে পরিবারের সদস্যদের মনে ভর করেছে বিষাদ। নানা স্মৃতিতে প্রিয় পুতুলকে স্মরণ করছেন স্বজনরা। এই বাড়ির প্রতিটি আঙিনায় কোনায় কোনায় ওনার বিভিন্ন রকমের স্মৃতি জড়িয়ে আছে। উনি আমাদের মাঝে নেই, ওনার অনুপস্থিতিতে এই জন্মদিন অত্যন্ত হৃদয় বিদারক জন্মদিন। পুপির সাথে যখনই দেখা হতো উনি আমাদের পরিবারের সকলের খোঁজ খবর নিতেন, যেমন দেশের প্রতি দায়িত্বশীল কর্তব্য পালন করতেন, একই সাথে উনি পরিবার পরিজনের সাথেও উনি সহনশীল আচরণ করতেন। যার নাম আসলেই মনে ভেসে উঠত আপসহীন নেত্রীর প্রতিচ্ছবি। সেই নেত্রীর প্রয়াণের পর নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, ছিলেন আবেগ, ভালোবাসা আর অনুপ্রেরণার প্রতীক। বেগম খালেদা জিয়ার কথা আমার কাছে একটা বারবার মনে পড়তেছে। উনি জেলখানা যাবার পরে আমি দেখা করার জন্য ঢাকাতে গিয়েছিলাম। গুলশান কার্যালয়ে আমি সন্ধ্যা 7টা বাজে একটা চিঠি দিছিলাম। উনি আসার পরে রাতের 12টা পর্যন্ত আমি অপেক্ষা করার পরও বলতেছে, আমার ছেলেটা কই, আসেনি নিচে, একটু দেখো তোমরা। গত বছর উনি এই দিনে বেঁচে ছিল, আমাদের আনন্দ ছিল। এখন খালেদা জিয়া বিহীন খালেদা জিয়ার জন্মদিন, আমরা আসলে অনেক ব্যথিত, কারণ আজকে আমাদের মা আমাদের কাছে নেই। ফ্যাসিবাদের আমলে ইচ্ছা থাকলেও আড়ম্বরপূর্ণভাবে নেত্রীর জন্মদিন পালন করতে পারেননি নেতাকর্মীরা। আর এখন দল ক্ষমতায় থাকলেও নেই প্রিয় নেত্রী। সেই আক্ষেপে দীর্ঘ হয় নেতাকর্মীদের দীর্ঘশ্বাস। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব, এবং আমি আগে বলেছি যে তিনি যে অনুপ্রেরণা দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে, সেটাকে আমরা ধারণ করার চেষ্টা করব। তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস যেন তাকে নসিব করে। দিনটি উপলক্ষে খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত দিনাজপুর ও বগুড়া সহ দেশব্যাপী দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা সহ নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু খালেদা জিয়া আছেন আমাদের সারা বাংলাদেশের মানুষের মাঝে। খালেদা জিয়া চিরদিন বেঁচে থাকবেন মানুষের মাঝে, তার কর্মময় জীবন বেঁচে থাকবে আমাদের মাঝে। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, তারপর দেশের প্রথম প্রধানমন্ত্রী, সব মিলিয়ে গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণার অপর নাম বেগম খালেদা জিয়া। সাদাত শাহেদ, স্টার নিউজ। কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান উদ্বোধন সহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। রাজনৈতিক সমাবেশ না থাকলেও প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় হাজার নেতাকর্মী। শরীফুল ইসলামের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জে আসছেন তারেক রহমান। তার আগমন ঘিরে প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে শুরু হবে সফরের কর্মসূচি। এরপর কটিয়াদীর সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও দেশ সেরা 14 মৎস্য খামারিকে স্বর্ণপদক প্রদান করবেন তারেক রহমান। এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন শেষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। সবশেষে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন তিনি। পাকুন্দিয়ার ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আনন্দের উৎসব হয়ে যাচ্ছে। মানুষ রাস্তায় রাস্তায় ওনাকে
অভিনন্দন জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। প্রধানমন্ত্রীর এই সফর থেকে জেলার গুরুত্বপূর্ণ উন্নয়নের বিষয়ে ঘোষণা করছেন স্থানীয়রা। রাজনৈতিক সমাবেশ না থাকলেও স্থানীয় নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। একটা উৎসবমুখর পরিবেশ চলছে কিশোরগঞ্জে, আপামর জনসাধারণের মধ্যে। কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হবে এই কিশোরগঞ্জে, সেই প্রত্যাশা নিয়ে আমরা অধীর আগ্রহে কিশোরগঞ্জবাসী অপেক্ষা করছি। আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী, মাটি ও মানুষের নেতা তারেক রহমান কিশোরগঞ্জের মাটিতে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিশোরগঞ্জে আসতেছেন, এটা আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য, সর্বস্তরের মানুষের জন্য আনন্দের খবর। কিশোরগঞ্জের উন্নয়নের জন্য আমরা নেতৃবৃন্দ ইতিমধ্যেই বসতেছি, আলোচনা করতেছি। বৃহত্তর পরিসরে আমরা কি ডেভেলপমেন্ট বা উন্নয়নের দাবি ওনার কাছে রাখতে পারি, এটা ঠিক করতেছি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা। প্রিয় নেতাকে বরণ করে নিতে সড়কে অপেক্ষার প্রহর গুনছেন হাজারো নেতাকর্মী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণের বিষয়টি আবারও স্পষ্ট করল নয়াদিল্লি। শুধু দ্বিপক্ষীয় সফর নয়, আসন্ন ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সফর নিয়ে অগ্রগতি হলে তা অবগত করা হবে। বাংলাদেশ প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরে ভারত আসার আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে ব্রিক্স সম্মেলনে আউটরিচ সেশনেও অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুটি আমন্ত্রণই দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে আমরা আপনাদেরকে জানাবো। টু দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন, এমন দাবি করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। তারা বলছে, এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। পলাতক শেখ হাসিনাকে নিয়ে দুই দেশের টানাপোড়েন উত্তরণে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানাপোড়েন শুরু হয় ভারত বাংলাদেশ সম্পর্কে। বিশেষ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ঘিরে বাড়তে থাকে দূরত্ব। এরপর নির্বাচনে বিএনপি সরকারের নিরঙ্কুশ জয় সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ভারত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী বাংলাদেশও। এরই মধ্যে ঢাকা ও নয়াদিল্লি সফর করেছেন দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। নয়াদিল্লি সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। আহ্বান জানানো হয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতেও। তবে বিপত্তি বাধে আমন্ত্রণপত্রে সম্বোধন ঘিরে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করায় ক্ষুব্ধ হয় বাংলাদেশ। এই অনিশ্চয়তার মধ্যেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করবেন নরেন্দ্র মোদীর সঙ্গেও। এদিকে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সম্মেলনের পাশাপাশি একটি দ্বিপাক্ষিক সম্মেলনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনগোয়িং অ্যারেঞ্জমেন্ট উইথ বাংলাদেশ ফর সাপ্লাই অফ ডিজেল। বাংলাদেশের সাথে আমাদের ডিজেল সাপ্লাই করার যে চুক্তি রয়েছে তা চলমান থাকবে, তবে এর আগে আমাদের নিজেদের চাহিদা যাচাই করা হবে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছি। পাশাপাশি আমরা ব্রিক্স সম্মেলনেও প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ করেছি। তবে সফরে যাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদনই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইস্যু। যদিও হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি তারেক ও মোদীর বৈঠকে সরাসরি থাকবে কিনা তা এখনও নিশ্চিত করেনি গণমাধ্যমটি। এনডিটিভি বলছে, সফরটি হতে পারে 2 দিনের, যদিও সফরের সুনির্দিষ্ট তারিখ ও কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় গত জুনে তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া। একই সময় তিনি সফর করেন চীন। সেখানে বৈঠক হয় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে জনগণের সঙ্গে গাদ্দারি, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতির কারণে দেশ জুড়ে তীব্র জ্বালানি সংকট ও লোডশেডিং। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট এবং সীমাহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এমন বাস্তবতায় রাজধানীর যাত্রাবাড়িতে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
এ সময় চলমান জ্বালানি সংকটের নেপথ্যে সরকারের লুটপাট ও দুর্নীতি দায়ী বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগতেছে এই মুহূর্তে, এবং আমরা বলেছি সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে, দেশে কোনো সমস্যা নাই। এ সময় বিষয় ছাপিয়ে উঠে আসে শেখ হাসিনাকে ফেরত আনা ও প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ। তারা যদি এখন ভারতের সাথে আপোষ করে, তারা যদি ভারতে সফর করে, তার মানে দেশের জনগণ ভেবে নেবে যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাব তারেক রহমান নয়। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার আগেই তারেক রহমান ভারত সফর করলে তা জনগণের সাথে গাদ্দারি হবে বলেও মন্তব্য করেন এনসিপির নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপাত টুক করে ঢুকে পড়বে, আমরা বাইচা থাকতে আপা আসতে পারবো। এ সময় জনপ্রত্যাশা পূরণের দায়িত্বশীল না হলে সরকারকে জনরোষের শিকার হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। আলোচনায় দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত হলেও রাষ্ট্রপতি পদে বিরোধী জোট প্রার্থী দেওয়ায় ৩৫ বছর পর আবারও এই পদে হতে যাচ্ছে নির্বাচন। বিরোধীদের দাবি, গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। একই সঙ্গে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অফ অলি আহমেদকে প্রার্থী করেছে 11 দলীয় জোট। মাজরুল ইসলামের রিপোর্ট। ১৯৯১ সালের পর আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচনে মুখোমুখি সরকার ও বিরোধী পক্ষ। পঞ্চম জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে সেবার বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর বিরোধী দলের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী। দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পেতে যাচ্ছে দেশ। ২৩তম রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দল মনোনয়ন দিয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কেন রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে বিরোধীরা, এমন প্রশ্নে জোট নেতাদের দাবি, জয় পরাজয়ের হিসাব নয়, বরং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করাই তাদের লক্ষ্য। তো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জনগণের স্বার্থ কি? যদি দল একজনকে নির্বাচন দিয়ে একজন মনোনয়ন দিয়ে দিল, বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনি বিজয়ী হলেন, এটা তো দলের, এটা তো জাতির স্বার্থ না। জাতীয় স্বার্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে যদি একজন রাষ্ট্রপতি হন, তিনি জাতির ভূমিকা পালন করবেন। বিরোধী দল একটা স্বাতন্ত্র্যবোধ থাকতে হয়, স্বকীয়তা থাকতে হয়। এক কথায় গণতান্ত্রিক চর্চাটাকে আমরা জনগণের সামনে নতুনভাবে নিয়ে এসেছি, পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন আমরা কি করতে চাই, এই মেসেজটা আমরা দিতে চাই। বিরোধী জোট বলছে ভিন্ন একটি বার্তাও দিতে চাইছেন তারা। দলীয় পরিচয়ের বাইরে মুক্তিযোদ্ধা ও প্রবীণ এক রাজনীতিককে রাষ্ট্রের অভিভাবক হিসাবে সামনে আনার চেষ্টা করেছেন। জামাত ইসলামী দেশ নিয়ে যে ভাবে, সবাইকে নিয়ে যে দেশ গড়তে চায়, এটা তার একটা উৎকৃষ্ট প্রমাণ। দেশ এবং জনগণের স্বার্থে দেশ গড়ার প্রয়োজনে আমরা সুনির্দিষ্ট দল, সুনির্দিষ্ট আদর্শ, দলীয় গণ্ডি এবং নিজস্ব চিন্তা দৃষ্টিভঙ্গির বাইরে দেশকে আমরা প্রাধান্য দিই। তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, এটা হচ্ছে জাতীয় বিষয়। আর সর্বদলীয় 11 দলের মধ্যে যেহেতু এখানে সকল 11টি দলের বিষয়, সকলের কাছে যিনি গ্রহণযোগ্য এবং সকলের মধ্যে যিনি সিনিয়র, তাকেই নির্বাচন করা হয়েছে। ফলে কর্নেল অলি আমি মনে করি খুব ভালো একজন চয়েস বিরোধী দলের জন্য। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান দলীয় প্রভাবমুক্ত করার দাবিও জানান বিরোধী জোটের নেতারা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় সপরিবারে খুন হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর একটি দল তার ধানমন্ডির বাড়িতে হামলা চালিয়ে হত্যা করে তাকে। বিশ্লেষকরা বলছেন, ওই সময় সরকারের নানা পদক্ষেপে ক্ষুব্ধ ছিল মানুষ। 1975 সালের 15 আগস্ট
রাজধানীর ধানমন্ডিতে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হানা দেয় একদল সেনা সদস্য। হত্যা করা হয় শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, 3 ছেলে কামাল, জামাল ও রাসেল, ভাগিনা ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজুমনি, ভগ্নিপতি আব্দুর রফ সেরনিয়াবাদ সহ পরিবারের 17 সদস্যকে। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। তখন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ছিল দেশ। বাকশাল গঠন করে কায়েম করা হয়েছিল একদলীয় শাসন, নিষিদ্ধ হয়েছিল বাকি সব দল। বঙ্গবন্ধুর নেতৃত্বেই যারা যুদ্ধ করেছেন তারাই আবার তাকে হত্যা করলেন। তো এখানে ব্যক্তিগত প্রতিহিংসা কাজ করেছে, ব্যক্তিগত ক্ষোভ কাজ করেছে। ওই সরকারের মধ্যে একটা গণ অভ্যুত্থান হতে পারত, তাহলে ওর ন্যায্যতা পেত। কিন্তু আপনি একদিন সকালবেলা যে এক বাড়িতে ঢুকে আপনি হত্যা করে আসলেন, সপরিবারে উৎখাত করা, এরকম ঘটনা কিন্তু মধ্যযুগের ঘটনা। একটা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু একটা বিশেষ গোষ্ঠী চক্রান্তমূলকভাবে এই কাজটা করেছে। এটা রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এই ঘটনাটার পরিণতিতে আমরা আসিনি আর কি। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যাকাণ্ডের বিচার কাজ ত্বরান্বিত করে। 12 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। এর মধ্যে 6 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। 15 আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে বিজিবি। বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও সরকারি স্থাপনায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অন্যদিকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের 3টি গেট ও আশেপাশের এলাকায় পুলিশ, এপিপিএন ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিটের এলএনজি টার্মিনাল। শুক্রবার সন্ধ্যায় টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে প্রায় 110 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আজ রাতের মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় ফিরতে পারে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এতে প্রতিদিন সর্বোচ্চ 550 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে জাতীয় গ্রিডে। এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুরে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় 9 শ্রমিক মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ, জাহাজ ভাঙা শিল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড। শুক্রবার সকালে ইয়ার্ডে একটি পুরনো জাহাজের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন একদল শ্রমিক। এ সময় হঠাৎ জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। গ্যাসের বিষক্রিয়ায় মুহূর্তের মধ্যেই জ্ঞান হারান কয়েকজন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। পরে উদ্ধার অভিযান চালিয়ে আহত শ্রমিকদের জাহাজ থেকে বের করে চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 6 জন এবং এর আগে 2 জন সহ মোট 8 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে অন্তত 17 জন। এই ট্যাঙ্কির ভিতরে এক ট্যাঙ্কির থেকে আর এক ট্যাঙ্কি মনে করেন কাটবো আর কি, সাইড পর্দা ফেলাইবো। এই কাটপাত ধরছে তখন ওই গ্যাসে সম্পূর্ণ রুমটা আক্রমণ করে ফেলাইছে। খুলতে গিয়ে ঢাকনা খোলার সাথে গ্যাস বাইরে সবাই চলে গেছে। মর্মান্তিক এই ঘটনা নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। মাত্র তাকে একটা কল আসে, ওই আমার সমুদ্রে মারা গেছে। তখন আমি ওইখানে যাই, দেখতেছি এখানে অনেক স্পুট ডেট আছে। সরল দুর্ঘটনা হয়েছে। এটা আমি আমার বোনের জামাই, আমার আপন বোনের জামাই, 2 ভাই একসাথে চলে গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। যখন লিঙ্কেজ থাকে বিষয়গুলো নিরাপত্তা তারা সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাজ করছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ এবং দোষ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ টাকা করে দেয়া হবে বলেও জানান তিনি। প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা
কিছু দেব, তদন্ত সাপেক্ষে যেটা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু নাই। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, এমন অভিযোগ স্থানীয়দের। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। এক মাসেও বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা ফিরতে পারেনি ঘরে। স্বাভাবিক হয়নি দুর্যোগের কবলে পড়া মানুষগুলোর জীবন। এখনও শুরু হয়নি সরকারি পুনর্বাসন কার্যক্রম। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পানি বরাদ্দ তাই থমকে আছে প্রক্রিয়া। আকাশ মার্মার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। বান্দরবানে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ঘরবাড়ি। পানি নামলেও ক্ষতিগ্রস্ত মানুষেরা ফিরতে পারেননি ঘরে। আমবাগান, দুঃখীপাড়া সহ সাঙ্গু নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা ব্যস্ত মাথা গোজার ঠাঁই মেরামতে। তবে অনেকেরই নেই সেই সামর্থ্য। টুকটাক মেরামত করছে, এখনো পুরো মেরামত করতে পারি নাই, মানে থাকার মতো উপযোগী এরকম অবস্থার মধ্যে পড়ছি। বেশিরভাগেরই ফেরার মতো ঘরও নেই। ওই খোলা আকাশের নিচে থাকতেছি, তাও কষ্টের মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে। এখন কি করব, কোথায় যাব? এখন সরকার আমাদের কোনো সহায়তা করে নাই, সাহায্য দেয় নাই। জেলায় এবছর বন্যার কবলে পড়েন প্রায় 12,500 মানুষ। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী। আশ্বাস দেন বানভাসীদের পুনর্বাসনের। তবে এক মাসেও এখনো শুরু হয়নি কোনো কাজ। উনি বলে গেছে এখানে পুনর্বাসন করে দিবেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। আমাদেরকে আজও ভাঙা ঘরে থাকতে হচ্ছে। এদিকে বরাদ্দ না থাকায় পুনর্বাসন প্রক্রিয়া থমকে থাকার কথা জানান জেলা প্রশাসন। পুনর্বাসনের জন্য শুধুমাত্র টিন দেওয়া হয়েছে, টিনগুলো আমরা বিতরণ করে দিচ্ছি। আর পুনর্বাসনে আর কোনো সরকারি উদ্যোগ এই মুহূর্তে নাই। কিছু না পাওয়া পর্যন্ত আপনাকে বলতে পারবো না। ভেসে ওঠা ধ্বংসস্তূপ মনে করিয়ে দিচ্ছে, বন্যা গেলেও দুর্যোগের দুর্ভোগ এখনও শেষ হয়নি। বরাদ্দ দিয়ে পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। প্রায় 4 কোটি টাকায় ভবন নির্মাণ হলেও স্থানান্তর জটিলতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম শুরু হয়নি এখনো। স্থানীয়দের বাধার মুখে পুরনো অফিস থেকে নথিপত্র আনতে না পারায় ভোগান্তিতে পড়েছেন জমির ক্রেতা বিক্রেতারা। রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো অফিসে মূল্যবান দলিল দস্তাবেজ নষ্ট হবার শঙ্কা দলিল লেখকদের। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন সাব রেজিস্ট্রার ভবন। সেবা গ্রহীতার সুবিধার্থে গাইবান্ধার ফুলছড়ি সাব রেজিস্ট্রার অফিস স্থানান্তর করা হয় গজারিয়া থেকে কালীর বাজারে। মাস 5 আগে নতুন ভবনে শুরু হয় দলিল নিবন্ধন কার্যক্রম। তবে স্থানীয়দের বাধার মুখে পুরনো অফিস থেকে বালাম বই আনতে না পারায় ব্যাহত হচ্ছে দলিল নিবন্ধন কার্যক্রম। আমি 1.5 মাস যাবৎ রেজিস্ট্রি অফিসে ঘুরতেছি জাবেদার জন্য। আমি জমি বিক্রি করব, আমার কাগজের দরকার। কাগজ অভাবে আমি জমি বিক্রি করতে পারতেছি না। আমি জমিটা বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করবো। আমি 4 মাস ধরে এই অফিসে আসতেছি, বলতেছে আগের অফিসে আছে, ওইখানে যাই কিন্তু ওইখানে তালা মারা। জাবেদা পাই না, খারিজ করে পাই না, জমি দিবার পাই না। আমি কিছু টাকাও নিছি, বায়না নিছি, 4 লাখ টাকা দিছি, আমার দলিল হচ্ছে না। ওই জাবেদা জন্য খুব ঘোরাঘুরি নাগেতেছি, পাচ্ছি না। নতুন ভবনে কার্যক্রম শুরুর পর ফুলছড়ির গজারিয়ায় ভাড়াকৃত সাব রেজিস্ট্রার অফিস কক্ষটি প্রায় 5 মাস ধরে তালাবদ্ধ। এখানে রক্ষিত বালাম বই ও দলিল দস্তাবেজ সহ মূল্যবান কাগজপত্র থাকলেও নেই কোনো নৈশ প্রহরী। রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো অফিসে থাকা মূল্যবান কাগজপত্র নষ্ট হবার আশঙ্কা করছেন দলিল লেখকরা। আমার মনে হয় যে এই মৌসুম নাই যাতে আপনার বালামের পেজগুলো একখানে লাগিয়ে যাবে, ওগুলো আর জোড়া খুলবে না, বালামটা করে নষ্ট হয়ে যাবে। এই ফুলঝুরির লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দলিল সম্পদ, সরকারি সম্পদ নষ্ট হয়ে বিলীন হয়ে যাবে। আমরা আসলে নিয়ে যেতে দিচ্ছি না এই কথাটা না, আমরা বলছি যে স্বাধীনতা পূর্ব থেকে এখানে সাব রেজিস্ট্রার অফিসটি পরিচালিত হয়ে আসছিল। হঠাৎ করে এটার অপ্রয়োজন হলো কেন আমরা সরকারের কাছে জানতে চাই বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে জানতে চাই। তারা এটা সদুত্তর দিতে পারেনি।
সাব রেজিস্ট্রার আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। এই বিষয়ে আমাদের ডিআর স্যার সম্পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং উনি হেড অফিসের সাথে যোগাযোগ করে এখানকার যারা প্রশাসন আছে তাদের সাথে কথা বলে সেগুলো কিভাবে নিয়ে আসা যায় তার জন্য পদক্ষেপ উনি যথেষ্ট সচেতন আর কি। আশা করতেছি এটা সমাধান হয়ে যাবে আর কি। এই বিষয়ে আমরা যেহেতু এটা দুইটা ইউনিয়নের বিষয় আছে, স্থানীয় লোকজনের সাথে কথা বলেই আমরা শান্তিপূর্ণভাবে একটা সমাধান দ্রুত করে ফেলবেন। 2024 সালের ডিসেম্বরে ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এবছরের 30শে মার্চ নতুন ভবনে কার্যক্রম শুরু হলেও বালাম বইয়ের অভাবে দলিলের জাবেদা নকল কার্যক্রম বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন নকল নবিশরা। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা। এসএসসি ও সমমানের পরীক্ষায় সিরাজগঞ্জের 16টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি একজন শিক্ষার্থীও। এর মধ্যে 13টি মাদ্রাসা এবং 3টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলাফলের এমন বিপর্যয়ের দায় দিচ্ছেন একে অপরকে। কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসুদেব কুল শ্রীরামের পাড়া ও দাখিল মাদ্রাসা চলছে নিয়মিত ক্লাস। শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি মোটামুটি, তবে এবারে প্রতিষ্ঠান থেকে 26 জন পরীক্ষা দিলেও পাশ করেনি কেউ। দক্ষিণ পাড়া জরুরুন্নেসা মহিলা মাদ্রাসায় 4 জনের সবাই ফেল করেছে। ফলাফলের এই দুরবস্থা নিয়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এটা আমাদের মাদ্রাসার জন্য অনেক দুঃখজনক, মান সম্মানের বিষয় ছিল, তো সেটা আমরা রাখতে পারিনি। আমরা আগামীতে পরীক্ষা দেব, আমরা অনেক ভালো চেষ্টা করব, আমরা জানি সবাই পাস করে। অটো পাস ছিল, তখন লেখাপড়ার একটা ধস নেমে আসছিল। সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি যে তারা ভালো লেখাপড়া করুক, উপস্থিতি ভালো থাক, কিন্তু আমরা তাদেরকে ভালো উপস্থিতিও করতে পারিনি, তাদের লেখাপড়ার প্রতি ঝোঁক প্রবণতাও সৃষ্টি করতে পারিনি। অভিভাবকরা তেমন সচেতন না, যার কারণে হয়তো এরকম হয়েছে। আর আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা কম, প্রয়োজনীয় শিক্ষক নেই। এনটিএসএর মাধ্যমে শিক্ষক আসে, সেই শিক্ষকগুলো অনেকগুলোই গ্যাপ রয়েছে। গাফিলতি কার, এটা সরকারের খোঁজ খবর নিয়ে বাই করা লাগবে। শিক্ষার্থী অকৃতকার্য হয় এইসব প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। প্রতিষ্ঠানগুলোর এমন ফলাফলের কারণ ব্যাখ্যা করতে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়টি সমন্বয় করার জন্য। এছাড়া আমরা তাদেরকে নিয়ে একসাথে বসে হয়তো বা মতবিনিময় সভা করব এবং কেন আসলে শিক্ষার্থীরা এভাবে পাশ করছে না, তো সেক্ষেত্রে নিয়মিত প্রতিষ্ঠানগুলোতে ক্লাস হচ্ছে কিনা সে বিষয়ে মনিটরিং করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার বৃন্দকে ইনস্ট্রাকশন দিয়েছি। ফলাফলের করুণ চিত্র 13টি মাদ্রাসা ও 3টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের। শতভাগ শিক্ষার্থী ফেল করার প্রতিষ্ঠানগুলোর প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে আগামী পরীক্ষায় মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। শনিবার স্থানীয় সময় ভোর 5:58 ফ্লোরেস অঞ্চলে আঘাত হানে 7.7 মাত্রার ভূমিকম্প। মাত্র 10 কিলোমিটার গভীরে হওয়ার কম্পন ছিল তীব্র। ভূমিকম্পের পর আরও 2টি কম্পন অনুভূত হয়। আতঙ্কে হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসেন রোগীরাও। কয়েকটি ভবন ও স্থাপনায় ব্যাপক ফাটল দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এখন পর্যন্ত হতাহতের খবর মেলেনি, তবে বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে সুনামি নিয়ে। ভূমিকম্পের পর উপকূল ও নদীর তীর থেকে মানুষকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সম্ভাব্য ঢেউয়ের উচ্চতা 0.5 থেকে 3 মিটার পর্যন্ত হতে পারে। মাওমেরে শহরে ইতোমধ্যে মানুষকে উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। সাগরের পানি সরে যাওয়ার দৃশ্য দেখা গেছে সেখানে। এরই মধ্যে 19 থেকে 30 সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে অবশ্য কোনো সুনামি ঝুঁকি নেই। যুক্তরাষ্ট্রের মিশিগানে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারী সহ নিহত হয়েছেন 6 জন। শুক্রবার রাজ্যের উত্তরাঞ্চলের গ্রামীণ মিস্কি কাউন্টিতে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে 39 বছর বয়সী চ্যাড হিকম্যান হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে সশস্ত্র ও বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করা হয় স্থানীয়দের। পরে হিকম্যানের গাড়ির অবস্থান শনাক্ত করে একটি জঙ্গল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে হিকম্যান সহ আরও এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
তবে গুলির ঘটনায় নিহত অন্যদের পরিচয় এবং ঠিক কিভাবে হামলাটি ঘটেছে তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। আদালতের নথি অনুযায়ী হিকম্যানের বিরুদ্ধে আগে শিশু নির্যাতন সহ 2টি অভিযোগে সাজা হয়েছিল এবং বর্তমানে তিনি বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়ায় ছিলেন। দক্ষিণ লেবাননের বনাঞ্চল ও ফসলি জমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে। গত 17 জুনের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি ড্রোন ও অগ্নি নির্ধারক বোমা ব্যবহারের ফলে লেবাননের বিস্তৃত কৃষিজমি ও প্রাচীন জলপাই বাগান পুড়ে ভস্মীভূত হচ্ছে। পরিবেশবাদী সংস্থাগুলো বিষয়টিকে লেবাননের বাস্তুতন্ত্র ধ্বংস ও প্রাকৃতিক সম্পদ মুছে ফেলার সুদূরপ্রসারী ইকোসাইড বা পরিবেশগত গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্ব যখন প্রাকৃতিক কারণে দাবানলের আগুনে পুড়ছে, এমন সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লেবাননের বনাঞ্চলে ইচ্ছাকৃতভাবে আগুন দিচ্ছে তারা। দক্ষিণ লেবাননের খিয়াম, কেফার সুবা ও বেকা উপত্যকার বনাঞ্চলে একের পর এক দাবানল সৃষ্টির জন্য ইসরায়েলি বাহিনীর ড্রোন ও বিমান হামলাকে দায়ী করেছে স্থানীয় বাসিন্দারা। লেবাননের সিভিল ডিফেন্সের আঞ্চলিক প্রধান হুসেইন ফকি জানিয়েছেন, সীমান্ত অঞ্চলের প্রায় 30 থেকে 40% বনভূমি ইতোমধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে গেলে তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি বাস্তবায়নের পর থেকেই ইসরায়েলি বাহিনী প্রতিদিন দিনের বেলায় লাইটিং ফ্লেয়ার এবং রাতে ফসফরাস সেল এবং ড্রোন থেকে দাহ্য পদার্থ ফেলে বনাঞ্চলে আগুন লাগিয়ে দিচ্ছে বলে জানা গেছে। কৃষি এবং প্রাকৃতিক ঐতিহ্যের উপর চালানো এই তাণ্ডবকে ইকোসাইড বা পরিবেশগত নিধন হিসেবে বর্ণনা করেছেন সবুজ আন্দোলনের সঙ্গে যুক্ত পরিবেশবাদীরা। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হিজবুল্লাহ এসব বনাঞ্চলকে যোদ্ধাদের আস্তানা এবং সুড়ঙ্গ হিসেবে ব্যবহার করে। এজন্যই তাদের এসব সামরিক অভিযান বেসামরিক নাগরিক এবং পরিবেশের ক্ষতি কমানোর নীতি মেনেই পরিচালিত হচ্ছে। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও হয়রানি থামছেই না। মুসলিম ফিলিস্তিনিদের পাশাপাশি এবার হামলা ও উচ্ছেদের আতঙ্কে খ্রিস্টানরাও। কুসরায় প্রায় 1 সপ্তাহ ধরে অবরুদ্ধ কয়েকটি ফিলিস্তিনি পরিবার। খাবার ও পানি পৌঁছাতেও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। আর খ্রিস্টান অধ্যুষিত তাইবেহ গ্রামেও চলছে বসতি স্থাপনকারীদের হামলা, ভাঙচুর ও জমি দখলের অভিযোগ। পশ্চিম তীরের কুসরা গ্রাম, ঘরের ভেতরে অবরুদ্ধ ফিলিস্তিনি পরিবার, বাইরে ঘোরাফেরা করছে অবৈধ বসতি স্থাপনকারীরা। প্রায় 1 সপ্তাহ ধরে 3টি বাড়িতে আটকা অন্তত 15 ফিলিস্তিনি, তাদের মধ্যে 2 শিশু। বন্ধ পানি ও বিদ্যুৎ সরবরাহ, ফুরিয়ে আসছে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অবরুদ্ধ পরিবারগুলোর কাছে খাবার ও পানি পৌঁছে দিতে শুক্রবার এগিয়ে যান ইসরায়েলি ও বিদেশি অধিকার কর্মীরা, কিন্তু বাড়ির গেটের কাছে পৌঁছাতেই তাদের আটকে দেয় ইসরায়েলি বাহিনী। আমরা গেট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম, কিন্তু সেনারা আমাদের থামিয়ে ক্লোজড মিলিটারি জোনের আদেশ দেখায়। অথচ বসতি স্থাপনকারীরাও এই আদেশের আওতায়, তারপরও তারা সেখানে অবস্থান করছে। আমাদের চলে যেতে বাধ্য করা হয়, তবে আমরা দরজার সামনে খাবার ও পানি রেখে এসেছি। অধিকার কর্মীদের অভিযোগ, অবৈধ বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার কথা থাকলেও তা করছে না ইসরায়েলি বাহিনী। কুসরার বাসিন্দাদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার বদলে অনেক সময় ইসরায়েলি বাহিনী তাদের সুরক্ষা দেয়। বাড়িতে ফিরতে গেলেও বাধা দেয়া হচ্ছে। আমার এখানে একটি বাড়ি আছে, কিন্তু আমি সেখানে যেতে পারি না। আমরা বাড়ির দিকে এগোলেই বসতি স্থাপনকারীরা গাড়ি নিয়ে এসে বাধা দেয়। জানুয়ারি থেকেই এমনটা চলছে। এখন তারা বাড়িগুলোর মাঝ দিয়ে ভেড়া নিয়ে আসছে। বাড়ির কাছে যাওয়া মানুষদের তারা মারধরও করে। এই ঘটনায় কঠোর ভাষায় বসতি স্থাপনকারীদের ইসরায়েলি সন্ত্রাসী বলেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তবে নির্যাতনের অভিযোগ শুধু মুসলিম ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরের খ্রিস্টান অধ্যুষিত তাইবে গ্রামেও নিয়মিত হামলা ও জমি দখলের অভিযোগ উঠেছে। বেড়া ভাঙা, গবাদি পশু ছেড়ে দেয়া, পানির পাইপ ও বিদ্যুৎ সংযোগ নষ্ট করা থেকে শুরু করে জলপাই বাগানে প্রবেশেও বাধা দেওয়ার অভিযোগ বাসিন্দাদের। জাতিসংঘের হিসাবে 2026 সালের প্রথম 6 মাসেই পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের 1000-এর বেশি হামলার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক ফিলিস্তিনি সম্প্রদায়।
হামলা ও উচ্ছেদের কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৫০০ ফিলিস্তিনি। মুসলিমের পাশাপাশি খ্রিস্টান ফিলিস্তিনিরাও এখন নিজেদের ঘর ও জমি হারানোর আতঙ্কে আছেন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।